তোমাদের সকলকে আমাদের সিএসএন স্টাডিতে স্বাগত জানাই। এই সিএসএন স্টাডিতে রেলওয়ে এনটিপিসি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিরিজ শুরু করেছিলাম, আজ আমাদের 18 নম্বর সেট। এই সেটে 2021 সালের 3রা ফেব্রুয়ারি শিফট 1-এ যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষার ম্যাথ কোশ্চেন নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে অ্যানালিসিস করব। তোমরাও আমার সাথে সাথে বসে প্র্যাকটিস করো এবং প্র্যাকটিসের শেষে দেখো তোমরা কতগুলো অঙ্ক ঠিক করতে পারলে। এভাবে প্রতিটা সেটে যদি নিজে নিজেই প্র্যাকটিস করে করে যেতে থাকো, তাহলে যখন তুমি পরীক্ষার হলে পৌঁছাবে তখন দেখবে তোমার প্রায় সমস্ত অঙ্কই খুব কম সময়ের মধ্যে নিমেষে টিক মেরে দিয়ে আসতে পারবে। তো চলো আজকে আমাদের প্রথম অঙ্ক শুরু করা যাক। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো 36 মিটার এবং এর উচ্চতা হলো 6 মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো, এই হলো আমাদের সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের পরিসীমা দিয়ে দিয়েছে 36 মিটার আর উচ্চতা দিয়ে দিয়েছে 6 মিটার। তাহলে কোন ত্রিভুজের পরিসীমা কিভাবে বার করতে হয়? না, তিনটে বাহুর যোগফল হয়ে যায় পরিসীমা। তাহলে সমবাহু ত্রিভুজ, তার মানে তিনটে বাহুর দৈর্ঘ্যই সেম। তাহলে বাহু যদি আমি এ নিই, তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 3a, সেটা সমান তোমার বলে দিয়েছে 36। তাহলে এখান থেকে তুমি বাহু পেয়ে যাবে কিভাবে? 3 দিয়ে ভাগ করে দেবে, 3 12 36। তাহলে আমি বাহুটা পেয়ে গেলাম। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি করে বার করতে হয়? হাফ ইন্টু বেস ভূমি ইন্টু হাইট অর্থাৎ উচ্চতা। 2 6 12, 6 6 36, অর্থাৎ 36 বর্গ মিটার হয়ে গেল ত্রিভুজটির ক্ষেত্রফল। ওকে, চলো নেক্সট। যদি একটি সামন্ত্রিকের ক্ষেত্রের একটি কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণের চেয়ে 38 ডিগ্রি কম হয়, তাহলে সামন্ত্রিক ক্ষেত্রটির বৃহত্তম কোণটির পরিমাপ কত? ধরো এই হলো আমাদের সামন্তরিক, ঠিক আছে? তাহলে দেখে মনে হচ্ছে কি এইটা হচ্ছে বৃহত্তম কোণ, এটা ক্ষুদ্রতম কোণ। তাহলে ক্ষুদ্রতম কোণটা যদি এ হয়, তাহলে বৃহত্তম কোণটা কি বলছে? ক্ষুদ্রতম কোণের দ্বিগুণের চেয়ে 48 ডিগ্রি কম। এটা হলো বৃহত্তম কোণ। তার মানে আমাদেরকে এইটা বার করতে হবে। যদি আমি এ বার করে নিতে পারি, তাহলে এখানে বসে দিলে আমি পেয়ে যাব। আর এ কিভাবে বার করব? না, আমরা জানি সামন্ত্রিকের একই বাহু সংলগ্ন যে দুটি কোণ থাকে, সেই দুটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তার মানে 2a মাইনাস 48 প্লাস a সমান হয়ে গেল গিয়ে 180 ডিগ্রি। তাহলে দেখো এই 2a আর a মিলে হয়ে গেল 3a, আর এইটা এইদিকে নিয়ে যোগ করে দাও, 8 8 4 12 থেকে 1 1 1 2। তাহলে এখান থেকে 3 দিয়ে ভাগ করলে a পেয়ে যাবে 3 7 21 3 6 18। তোমাকে যেহেতু বার করতে হবে এটা, তার মানে আগে 2 দিয়ে গুণ করো, 6 দুগুণে 12, হাতাকে 1, 7 দুগুণে 14 কে 15। এবারে 48 তুমি বিয়োগ করে দাও, মানে দেখো 104 হয়ে গেল। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট। যদি কোনো জিনিস 150% লাভে বিক্রি করা হয়, তবে তার ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? অর্থাৎ তোমার জিনিসটার দাম যদি 100 টাকা হয়, তুমি সেটাকে বিক্রি করেছো 150 টাকা লাভে, তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য লাভের অনুপাত কত হবে? তার মানে 100 টাকার জিনিসটার দাম ছিল, তুমি বিক্রি করেছো কত টাকায়? তার মানে 150 টাকা লাভ পেতে গেলে 250 টাকা বিক্রি করতে হবে। এবারে এদের অনুপাত, তার মানে একটা শূন্য কাটিয়ে দাও, 5 2 10, 5 5 25। এই হলো গল্প। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো। যদি কোনো ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 মিটার, 20 মিটার এবং 30 মিটার হয়, তাহলে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল কত হবে? দেখো এখানে চেয়েছে 4 দেয়ালের। দেখো দৈর্ঘ্য যদি এ হয়, ব্রেথ বি, আচ্ছা দৈর্ঘ্যটা তুমি এল নিয়ে নাও, ঠিক আছে? দৈর্ঘ্য লেন্থ এল, ব্রেথ প্রস্থ, আর হাইট যদি উচ্চতা হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু হাইট প্লাস প্রস্থ ইন্টু হাইট, অর্থাৎ ব্রেথ ইন্টু হাইট দিয়ে 2 গুণ। 2 গুণ কেন? যদি এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, তাহলে উপরটা পেতে গেলে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো। কিন্তু এখানে তোমাকে কি বলে? 4 দেওয়ালের। 4 দেওয়ালের মানে এই মেঝেটা আর এই টিলাটা বাদ, সোজা কথায়, তাই না? মেঝেটা আর ছাদটা বাদ। তাহলে এটা যদি তোমার দৈর্ঘ্য এল হয়, এটা যদি প্রস্থ বি হয়, এটা যদি হাইট এইচ হয়, তার মানে এইটা মেঝেটার ক্ষেত্রফল আর এই উপরেরটা বাদ, কারণ 4 দেওয়ালের ক্ষেত্রফল চেয়েছে। তার মানে এল ইন্টু বি আর এল ইন্টু বি এটা বাদ। তার থাকবে কি? এল ইন্টু এইচ আর বি ইন্টু এইচ এর দ্বিগুণ। এল ইন্টু এইচ মানে এইটার আর একটা গুণ করলে এদিকের মুখটা, যেটা তুমি খোলা মুখটা দেখতে পাচ্ছ, আর বি ইন্টু এইচ করলে এটা, আর 2 গুণ করলে দিকটা পেয়ে যাবো। তার মানে তোমার অ্যাকচুয়ালি হবে কত? 2 ইন্টু, তার মানে এইটা বাদ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থটা বাদ, তাহলে দৈর্ঘ্য ইন্টু হাইট
দৈর্ঘ্য মানে কত তোমার 15 আর হাইট মানে 30 প্লাস আর প্রস্থ মানে কত, এখানে প্রস্থ 20 আর হাইট 30, ব্যাস এই হলো গল্প। এবার তুমি কি করবে, 2 এটা কত হচ্ছে 3 15 45 মানে 450 আর 30 20 600, তার মানে হচ্ছে 2 গুণিত 1050, তার মানে হয়ে গেল গিয়ে 2100, অর্থাৎ 2100 বর্গ মিটার হয়ে যাবে ঘরটির চার দেয়ালের ক্ষেত্রফল। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। 7টি কমলালেবু গাছ, 28টি আপেল গাছ এবং 42টি আমের গাছ এমন ভাবে সারিতে লাগাতে হবে যে প্রতিটি সারিতে একই জাতের একই সংখ্যক গাছ থাকবে। সর্বনিম্ন যে সংখ্যক সারিতে গাছ লাগানো যেতে পারে সেটা কতগুলো? দেখো, যখনই বলছে একই সংখ্যক মানে একই জাতের একই সংখ্যক গাছ লাগাতে হবে, তখন তোমাকে কি করতে হবে, এই তিনটে সংখ্যার গসাগু বার করে নিতে হবে। তাহলে গসাগু বার করার আগে লসাগু করে নাও, তাই তুমি গসাগু পেয়ে যাবে। 7 × 7 4 7 × 28 6 7 42, এটা আর খাবে না। তার মানে 7 হলো গসাগু। তার মানে প্রতিটি সারিতে মানে এক একটি সারিতে 7টি করে একই রকম গাছ লাগাতে হবে, তাই না? তার মানে কি, 7টা যেহেতু কমলালেবু গাছ আছে তার মানে একটি সারিতে কাজ হয়ে যাবে। 28টা যেহেতু আপেল গাছ আছে তার মানে 4টি সারি লাগবে, 7টা করে আপেল। আর 42টি যেহেতু আম গাছ আছে তার মানে 6টি সারি লাগবে, 7টি করে আম গাছ লাগাতে। টোটাল কতগুলো সারি লাগছে? আমের ক্ষেত্রে 6টা, আপেলের ক্ষেত্রে 4টা আর কমলালেবুর ক্ষেত্রে 1টা। টোটাল 6 4 10 থেকে 11টা। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট। দুটি বর্গক্ষেত্রের কর্ণগুলি যদি 3:5 অনুপাতে থাকে তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ধরো এইটা তো আমাদের বর্গক্ষেত্র। যদি বর্গক্ষেত্র বাহু এ হয় তাহলে আমরা কি জানি, কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে √2a। তাহলে দেখো, দুটি কর্ণের অনুপাত দিয়ে দিয়েছে 3:5। দুটি বর্গক্ষেত্র দুটি কর্ণের অনুপাত দিয়ে দিয়েছে। এখানে যদি আমি √2 গুণ করে দিই তাহলে দেখো এগুলো কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল। একটা বর্গক্ষেত্রের কর্ণ এটা আর একটা বর্গক্ষেত্র এটা। যদি আমি এটার সঙ্গে তুলনা করি তাহলে এইটা হচ্ছে আমাদের বাহুগুলোর অনুপাত, বাহুগুলো। অর্থাৎ যদি আমি বাহুগুলোর অনুপাত লিখি তাহলে 3:5 হয়ে গেল। কিন্তু তোমাকে চেয়েছে ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফল কি হয় বর্গক্ষেত্রের? বাহু স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার। তাহলে এটা যদি বাহু হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? স্কোয়ার করে দেবো, অর্থাৎ 9:25। তার মানে তোমার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট। দুটি স্বাভাবিক সংখ্যা 6:8 অনুপাতে আছে এবং তাদের গুণফল হলো 768। ছোট সংখ্যাটা কত? দেখো, এটাকে প্রথমে তুমি অনুপাতটাকে ভেঙে দিবে, একটা সংখ্যা লাগিয়ে দাও, কনস্ট্যান্ট লাগিয়ে দাও, দিয়ে অনুপাতটা ভেঙে দিয়ে 6 8 হয়ে গেল। এদের গুণফল বলেছে 768। তাহলে দেখো, 8 ছক 48 এ স্কোয়ার সমান হয়ে গেল তোমার 768। এবারে এ স্কোয়ার সমান কি করে পাবে? 48 দিয়ে ভাগ করে দাও একে, দেখো 16 হচ্ছে। এ সমান কত পাবে? 4। ছোট সংখ্যা এইটা, তার মানে 6 এর সঙ্গে 4 গুণ করে দাও, তাহলে ছোট সংখ্যা পেয়ে যাবে 4 ছক 24। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যদি বড় সংখ্যা চাইতো তার মানে এখানে 24 গুণ করে 4 গুণ করতাম, তাহলে 4 8 32 হয়ে যেত, বড় সংখ্যা। ওকে, নেক্সট। 100 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে নির্দিষ্ট বিষয়ে প্রাপ্ত গড় নম্বর হলো 25 এবং অন্য একটি 50 জন শিক্ষার্থীর শ্রেণীতে একই বিষয়ে প্রাপ্ত গড় নম্বর হলো 70। উভয় শ্রেণীর শিক্ষার্থীর দ্বারা একত্রে প্রাপ্ত নম্বরের গড় কত? দেখো, 100 জন শিক্ষার্থীর 25 জন গড় দিয়েছে, মানে টোটাল হয়ে গেল আমার 100 গুণিত 25 সমান হয়ে গেল 2500। তারপরের শ্রেণী কি বলছে? 50 জন শিক্ষার্থীর শ্রেণীতে 70 করে গড় পেয়েছে, তার মানে এখানে টোটাল হয়ে গেল তোমার 3500। ঠিক আছে, তাহলে টোটাল আমার 150 জনের প্রাপ্ত নাম্বার টোটাল যেটা কত হচ্ছে 6000। ঠিক আছে, তাহলে 150 জনের 6000, তাহলে গড় বার করতে হলে কি হবে? সংখ্যাটা দিয়ে ভাগ করে দিতে হবে, ব্যাস। দুটো শূন্য, 4 15 60 40 হয়ে গেল আমার। যখন শ্রেণীর উভয় শ্রেণীর শিক্ষার্থীকে মেশানো হবে তখন 40 হয়ে যাবে ওদের গড় নাম্বার, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর গড়ের দেখো আমি রিসেন্ট আপলোড করা শুরু করেছি, প্লেলিস্টে যাও, সুবিদ দাস স্যারের নিউ বুকে বীজগণিতের পাটিগণিতের, ওখানে তুমি গড়টা পেয়ে যাবে। এই জাস্ট একটা ভিডিও আমি আপলোড করেছি। 22 24 48 এবং 16 এর লসাগু কত? দেখো, এইভাবে তুমি কি লসাগু বার করতে লেগে তুমি এইভাবে বার করবে, 22 24 48 16 এইভাবে বার করলে একটু সময় লেগে যাবে। তার থেকে তুমি এক কাজ করো, কার মধ্যে কে ঢুকে যাচ্ছে এটা দেখো, অর্থাৎ কে কাকে খাচ্ছে। অর্থাৎ দেখো, 16 দিয়ে 48কে ভাগ করে যাবে, মানে 16টার মধ্যে ঢুকে যাচ্ছে, 48 16কে খেয়ে নিচ্ছে।
ঠিক সেরকম 24 দিয়ে 48কে ভাগ করে যাবে, মানে 24টার মধ্যে ঢুকে গেছে। তাহলে দেখো দুটো সংখ্যা আমাদের পড়ে থাকলো, এই দুটো সংখ্যার যদি লসাগু করে নাও তাহলেই আমাদের কেস কলম হয়ে যাবে। 2 11 22 আর 24 48, তার মানে 24কে 22 দিয়ে গুণ করে দাও, তো 2 গুণিত 11 গুণিত 24 হচ্ছে লসাগু। তাহলে 24কে 22 দিয়ে গুণ করে দাও, 4 দুগুণে 8, 4 আর 8 4 12 থেকে 1, 2 4 কে 5, মানে 528 হয়ে যাবে এই সংখ্যাগুলির লসাগু। ওকে, তাহলে এইভাবে তুমি ভাববে, তাহলে মুখে মুখে তুমি লসাগুলো করে নিতে পারবে। ক্লিয়ার? 15 জন লোক 7 দিনে 35টি বাক্স ভরে ফেলতে পারে, 5 দিনে 65 বাক্স ভরে ফেলতে কতজন ব্যক্তি লাগবে? এটা আমরা কোন সূত্র দিয়ে ইউজ করব? M1 D1 বাই W1 সমান M2 D2 বাই W2। M মানে ব্যক্তি 15 জন, D মানে টাইম অর্থাৎ 7 দিন, W মানে কাজ মানে 35টি বাক্স ভরবে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? M2টাই আমার চাই, তার মানে X নিয়ে নাও। M2 D2 মানে 5 দিন আর কাজের পরিমাণ হচ্ছে 65। ব্যাস, একটু কাটাকাটি করে নাও, তাহলে 5 7 35, 5 13 65, সাথে সাথে কাটিয়ে দাও, 5 3 15 আর 3 আর 13 গুণ করলে হয়ে যাবে 39, অর্থাৎ 39 জন ব্যক্তির লাগবে 65টি বাক্স ভরতে। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। যদি একটি লিখিত মূল্যের ফলে 36 টাকা এর বিক্রয় মূল্যে ধার্য দামের উপর 10% ছাড় পাওয়া যায়, তাহলে ওই লিখিত মূল্যের ফলে কোন বিক্রয় মূল্যে ধার্য দামের উপর 20% ছাড় পাওয়া যাবে। কোন বিক্রয় মূল্যে, কোন বিক্রয় মূল্যে ধার্য দামের উপর 20% ছাড় পাওয়া যাবে? দেখো, প্রফিট লসের উপর ভিডিও আমি সুন্দর করে আপলোড করে দিয়েছি, প্লেলিস্টে যাও, দিয়ে 3টে ভিডিও আছে, 3টে পার্ট আছে, 3টে পার্টে যদি তুমি ভিডিওগুলো দেখো, আশা করি তোমার এগুলো কোনো সমস্যা হবে না, ঠিক না? অ্যাকচুয়ালি আমি কিভাবে করেছিলাম, প্রথমে দোকানদার জিনিসটা কিনবে, তারপর একটা দাম ছাঁটবে অর্থাৎ মার্কেট প্রাইস, তারপর সেটা বিক্রি করবে। এটা হচ্ছে আমাদের সোজা পথ। আর উল্টো পথ, উল্টো দিকে যখন আসবে, কি বলেছে দেখো, 36 টাকার বিক্রয় মূল্যে, তার মানে 36 টাকা অর্থাৎ এসপি তোমার দিয়ে দিয়েছে, দিয়ে কি বলেছে? ধার্য মূল্যের উপর 10% ছাড় পাওয়া যায়। তার মানে আমি ধার্য মূল্য কি করে পাবো? যেহেতু উল্টো দিকে যাব, উল্টো দিকে গেলে উপরে 100 রাখবে, আর 10% ছাড় পাওয়া যায়, ব্যালেন্স করলে হয় 90। দিয়ে কি বলছে, তাহলে এটা তাহলে কি হলো? এটা আমাদের ধার্য মূল্য হয়ে গেল, এমপিতে পৌঁছে গেছি, তাই না? এবারে কি বলছে যে ওই লিখিত মূল্যের ফলে কোন বিক্রয় মূল্যে ধার্য দামের উপর 20% ছাড় পাওয়া যায়। তার মানে এইটাকে এবারে বিক্রি করতে বলছে 20% ছাড়ে, তার মানে আবার এদিকে চলে যাবে, মানে সোজা পথে। তার মানে সোজা পথে যেতে গেলে আমার কি করতে হবে? নিচে 100 থাকবে, আর 20% ছাড় পাওয়া যায় মানে 80, ব্যালেন্স করলে। তাহলে 100 100 কাটিয়ে দিবে, দুটো কাটিয়ে দিলে 9 4 36, 4 8 32 টাকা। ওকে, হয়ে গেল অপশন রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তুমি এই অঙ্কগুলো করতে পারবে খুব সহজে, যদি তুমি প্রফিট লসের ভিডিওগুলো দেখে নিতে পারো। রুট আন্ডার 36 এবং রুট আন্ডার 64 এর লসাগু কত? এর লসাগু কত? 36 এর বর্গমূল হচ্ছে 6 আর 64 এর বর্গমূল হচ্ছে 8। ব্যাস, লসাগু 2 খাই দাও, 3 4, তাহলে 4 3 12 2 24, 24 এগুলো লসাগু, ঠিক আছে না? চলো নেক্সট। একটি সুষম বহুভুজের অভ্যন্তরীণ কোণ ও বাহ্যিক কোণের অনুপাত হলো 4:1। বহুভুজটির বাহুর সংখ্যা কত? দেখো, আমি একটা অরবিটারি সুষম বহুভুজ টানলাম, ঠিক আছে? এটা আমি ষড়ভুজ নিয়েছি সুষম, যদি এটা সুষম হয় তবেই। তো এই যে সুষমর এইটা যদি টানি, এটা হচ্ছে আমার বহিস্থ কোণ আর এটা হচ্ছে অন্তস্থ কোণ। দেখো, দুটো কোণের সমষ্টি তোমার 180 ডিগ্রি, ঠিক আছে? এখানে তোমার অনুপাত দিয়ে দিয়েছে 4:1, তার মানে সমষ্টি কত? 5। তাহলে এই 5 মানে হয়ে গেল আমাদের 180। তার মানে 1 মানে কত? 5 3 15, 5 36, 1 মানে 36। তাহলে দেখো, এইটা অভ্যন্তরীণ কোণ, এটা বাহ্যিক কোণ। তাহলে আমাকে বাহ্যিক কোণটা যদি বার করতে পারি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি বহুভুজটির সংখ্যা পেয়ে যাবো, বাহুর সংখ্যা পেয়ে যাবো। তাহলে বাহ্যিক কোণ 1, তার মানে 1-এর সঙ্গে আমরা 36 গুণ করে দেবো, তাহলে 36 ডিগ্রি হলো বাহ্যিক কোণ। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা মানে হচ্ছে 360 ডিগ্রি বাই অন্তস্থ কোণ। ব্যাস, 36 10 360, তার মানে তোমার 10টি বাহু সংখ্যা থাকবে। ওকে, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে এটাও ডিগ্রি ছিল, এটাও ডিগ্রি ছিল, মানে ডিগ্রিগুলো কেটে গেল, রাইট? চলো নেক্সট। মোবাইলের দাম প্রথমে 20% কমানো হয়েছে এবং তারপরে 10% বৃদ্ধি করা হয়েছে, দামের মোট পরিবর্তন কত হবে? দেখো, যদি দাম প্রথমে 100 টাকা হয়, 20% কমানো হয়েছে, তার মানে 80 টাকা 100, ঠিক আছে? তারপরে আবার 10% বৃদ্ধি করা হয়েছে, তার মানে কত হবে?
10% বৃদ্ধি করা মানে 110/100। ঠিক আছে, তাহলে এটা কাটিয়ে দিলাম, এটা কাটিয়ে দিলাম, এটা কাটিয়ে দিলাম। টোটাল দাম হয়েছে লাস্টে 88 টাকা। তাহলে আবার ছিল 100, হয়ে গেছে 88। তার মানে কত হচ্ছে? 12 টাকা তোমার শর্ট, মানে লস হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি 100-য় 12 টাকা লস হচ্ছে, মানে 12% লস হচ্ছে। এটাকে এইভাবে করতে পারো, কিংবা আমাদের যে ফর্মুলা আছে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই পার্সেন্টেজ ফর্মুলা দিয়ে করতে পারো। তাহলে প্লাস মানে বৃদ্ধি বা বাড়ানো, আর হ্রাস মানে হ্রাস বা কমানো, মানে মাইনাস মানে হ্রাস বা কমানো বা লস, যেটা বলতে পারো। প্রথমে কি বলছে? 20% কমানো, তারপরে 10% বৃদ্ধি। তাহলে এক্সটা কমিয়েছি আর ওয়াইটার বৃদ্ধি, তাহলে 20% কমিয়েছি, 10% বৃদ্ধি করেছি, -20 গুণিত 10/100। তাহলে এখানটায় বিয়োগ করলে হচ্ছে -10, দুটোর সঙ্গে কাটিয়ে দিলাম, -2 মানে -12%। তাহলে 12% হ্রাস হয়েছে, মাইনাস চিহ্নের জন্য বুঝতে পারলাম। এভাবেও তুমি করতে পারো। ওকে, নেক্সট। বিভাজনের একটি নিয়ম হিসেবে ভাজকটি হলো ভাগফলের 2 গুণ এবং ভাগশেষের 6 গুণ। যদি ভাগশেষ 8 হয় তাহলে ভাজ্যের মান নির্ণয় করুন। দেখো, বিভাজনের নিয়মটা কি ছিল? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, এটা ছিল আমাদের বিভাজনের নিয়ম। এবারে কি বলেছে? ভাজকটি হলো ভাগফলের 2 গুণ এবং ভাগশেষের 6 গুণ। যদি ভাগশেষ 8 হয়, ধরো ভাগশেষ 8 দিয়ে দিয়েছে, দিয়ে কি বলছে? ভাগশেষের 6 গুণ। কে? ভাজকটা। ভাজকটা ভাগশেষের 6 গুণ। আর যদি হয় তাহলে ভাজক হয়ে গেল 48। ঠিক আছে, আবার কি বলছে? ভাগফলের দ্বিগুণ, তাহলে ভাগফল যেটা হবে তার দ্বিগুণ হবে 48, তার মানে নিশ্চয়ই এটা 24 হবে। তাহলে এইটা তুমি যদি করতে পারো, এই 48 গুণ 24 প্লাস 8, তাহলে তুমি ভাজ্য পেয়ে যাবে। ঠিক আছে, প্রথমে তুমি এটাকে 24 দিয়ে গুণ করে দাও। 4 তে 32 তো 3, 4 4 16, 8 2 16, 16 16 32, 35 5 3, 4 2 8 11, আর তার সঙ্গে 8 যোগ করে দাও, মানে 1160 হয়ে যাবে আমাদের ভাজ্য। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। একটি পরীক্ষায় 80% শিক্ষার্থী পদার্থবিদ্যায় পাস করেছে, 70% শিক্ষার্থী রসায়নে পাস করেছে এবং 15% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি 325 জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাস হয় তাহলে পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করুন। ক্লিয়ার? দেখো, পদার্থবিদ্যায় আমাকে দেখো উভয়ে কি বলেছে? উভয়েই যেটা করেছে ফেল, তাহলে ফেল সংখ্যাটা বার করে নিয়ে এসো। তাহলে পদার্থবিদ্যায় পাস করেছে 80%, তার মানে ফেল করেছে 20%। ওকে, তারপরে কি বলেছে? 70% শিক্ষার্থী রসায়নে পাস করেছে, তার মানে রসায়নে ফেল করেছে 30%। দুটো বিষয়ে টোটাল ফেল করেছে 30 আর 20 50%। এইটার মধ্যেই তো উভয় শিক্ষার্থী ঢুকে আছে, ঠিক আছে না? তাহলে উভয়ই ফেল করেছে কত? 15%। তাহলে এখান থেকে যদি আমি 15% বিয়োগ করে দিই, তাহলে দেখো হচ্ছে আমাদের 35%। 35% হলো কোনো না কোনো বিষয়ে স্টুডেন্ট ফেল করেছে, সেটা হয় রসায়নে কিংবা পদার্থবিদ্যায়। কিন্তু কি বলেছে? 325 জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাস হয়। তাহলে 35% যদি কোনো না কোনো বিষয়ে ফেল করে, তাহলে 100 থেকে যখন এটা বিয়োগ করে দেবো তখনই তোমার হয়ে যাচ্ছে 65%। এই 65% জিনিসটা যেটা, সেটা উভয় বিষয়ে পাস করছে, সেটাই এখানে বলে দিচ্ছে 325। ঠিক আছে, আমাকে চেয়েছে কি পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা কত। তার মানে মোট শিক্ষার্থীর সংখ্যা মানে 100%, তাহলে আমাকে 100% বার করতে হবে। তাহলে 65 যদি 325% হয়, ঠিক আছে, তাহলে আমাকে বার করতে হবে 100। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 5 গুণ করে পেয়ে যাচ্ছি, মানে এখানেও তুমি 5 গুণ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে। অর্থাৎ টোটাল শিক্ষার্থী আমাদের 500 জন। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট। যদি cot 3 থিটা ইন্টু cot 6 থিটা সমান 1 হয় তাহলে tan 15 থিটার মান কত হবে? দেখো, এইখান থেকে আমরা শুরুটা করব। তাহলে cot, এক কাজ করি আমরা প্রথমে, cot 3 থিটাকে বাম দিকে রাখলাম, এইটাকে আমরা এর নিচে চলে যাচ্ছি, 1/cot 6 থিটা। 1/cot 6 থিটা মানে আমরা জানি tan 3 থিটা, tan 6 থিটা। 1/tan মানে কি? 1/tan মানে তো cot না, বা cot 1/cot মানে কি? tan, তার মানে tan 6 থিটা হয়ে গেল। আর cot থিটাকে আমি কি লিখবো? tan 90 মাইনাস
থিটা। এগুলো ফর্মুলা। tan 90 মাইনাস থিটা মানে কট থিটা, 1/cot মানে tan। বোথ সাইড দুদিক থেকে ট্যানটা যদি তুলে নিই তাহলে 90 মাইনাস 3 থিটা সমান হয়ে গেল গিয়ে 6 থিটা। এবারে তুমি 3 থিটাটাকে এদিকে নিয়ে চলে যাও, দিয়ে যোগ করে দাও 9 থিটা, আর এদিকে হয়ে গেল 90। তার মানে থিটা সমান তুমি পেয়ে যাচ্ছ দেখো 10, মানে 10 ডিগ্রি। এবার তোমাকে চেয়েছে কি tan 15 থিটার মান, তাহলে ওখানে বসিয়ে দাও tan 15 থিটা মানে 10 ডিগ্রি, তার মানে tan 150 ডিগ্রি। তার মানে আমি কি বলতে পারি tan 180 মাইনাস 30 ডিগ্রি, তার মানে তোমার এখানটায় আমরা জানি tan 30 ডিগ্রি হবে। আমি রিসেন্ট একটা মাত্র ভিডিও আপলোড করেছি ত্রিকোণমিতির, একটা মাত্র চ্যাপ্টার, বাকি চ্যাপ্টারগুলো আস্তে আস্তে আপলোড করবো, ঠিক আছে। তাহলে মাইনাস tan 30 মান হচ্ছে 1/√3। এটা হলো তোমার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। একজন ব্যক্তি 20 কিলোমিটার পার আওয়ার বেগে স্কুল থেকে একটি পার্কের দিকে ভ্রমণ করেন এবং 5 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে ফেরত আসেন। যদি পুরো যাত্রাটি 5 ঘন্টা সময় নেয় তাহলে পার্ক থেকে বিদ্যালয়ের দূরত্ব নির্ণয় করুন। দেখো, একবার পার্ক থেকে বিদ্যালয়ে যাচ্ছে, স্কুল থেকে পার্কে যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে, আবার হেঁটে ফেরত যাচ্ছে, অর্থাৎ পার্ক থেকে স্কুলে যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে পার্ক থেকে স্কুলের দূরত্বটা কত? ধরে নাও দূরত্ব ডি। আমাদের সময় চেয়েছে, সময় মানে আমরা কি জানি দূরত্ব বাই বেগ। তাহলে প্রথমে স্কুল থেকে পার্কে যেতে কত সময় লাগছে? দূরত্ব বাই বেগ। আবার যখন পার্ক থেকে স্কুলে যাচ্ছে তখন কত সময় লাগছে? দূরত্ব বাই বেগ। 5 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে ফেরত আসেন, ঠিক আছে। এই টোটাল যাত্রাটা 5 ঘন্টা সময় লেগেছে। তাহলে এটা হচ্ছে স্কুল থেকে পার্কে যেতে সময় প্লাস পার্ক থেকে স্কুলে যেতে সময়, এই টোটালটা তোমার বলে দিচ্ছে 5 ঘন্টা। ক্লিয়ার? তাহলে টোটাল দূরত্বটা আমি এখান থেকে ডি বার করে নিতে পারবো। দেখো 20 লসাগু পাচ্ছি, 20 লসাগু মানে তোমার ডি, আর 5 4 20 মানে 4 ডি, এদিকে 5, ঠিক আছে। 4 1 5, 5 ডি, আর 20 থেকে ওইদিকে নিয়ে গুণ করে দাও, 5 20 100 দিয়ে ডি মানে 5 দিয়ে ভাগ করে দাও 20, অর্থাৎ তোমার টোটাল রাস্তাটা বলে দিচ্ছে 20 কিলোমিটার হবে অ্যান্সার। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। 10 জন লোক 18 দিনে একটি কাজ শেষ করতে পারে, 6 দিন পর আরো 5 জন যোগদান করে, আর কত দিনে বাকি কাজটি শেষ হবে? দেখো, অ্যাকচুয়ালি কাজটা কি ছিল? 10 জন লোকের 18 দিনের কাজ, তারা কিন্তু 6 দিন করে চলে গেছে, তার মানে বাকি রইল কত? 10 জন লোকের 12 দিনের কাজ। সেই কাজটা কারা করবে? না আরো 5 জন লোক জয়েন হচ্ছে, মানে 15 জন। তাহলে তাদের কতদিন বাকি লাগবে? M1 D1/W1 সমান M2 D2/W2, অর্থাৎ 5 2 10, 5 3 15, 3 4 12, তাহলে x মানে হয়ে গেল 4 2 8, আর 8 দিন বাকি কাজটি শেষ করতে লাগবে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। 2.84 ঘন্টাকে কিভাবে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে লেখা যায়? দেখো 2.84 ঘন্টা মানে প্রথমে এটাকে 2 ঘন্টা বাদ দিয়ে দাও, এই 0.84 যেটা আছে সেটা 84/100 ঘন্টা, এটাকে 60 দিয়ে গুণ করলে আমাদের মিনিট হয়ে যাচ্ছে। তার মানে তুমি 0 0 কাটে দিলে, আর এদিকে কত হচ্ছে 6 14, 6 4 24 4 2, 8 6 48 দিয়ে 50, আর নিচে 10, তার মানে 50.4 মিনিট হচ্ছে, তাই না? তাহলে এখান থেকে আমি দেখো 50 মিনিটটাকে আলাদা করে দিলাম, আর 0.4কে আমি 4/10 মিনিটটাকে সেকেন্ড আনার জন্য 60 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা কত হলো 6, তারপরে 24 সেকেন্ড, ঠিক আছে। তাহলে দেখো এখানে 2 ঘন্টা 50 মিনিট 24 সেকেন্ড, কোথায় আছে সেটা? অপশন ডি তে। এভাবে তুমি এই অঙ্কগুলোকে সলভ করবে, আর এনটিপিসিতে কিন্তু এরকম একটা করে অঙ্ক আসে, আমি দেখেছি, ঠিক আছে। যদি a tan আলফা সমান b হয় তাহলে cos আলফার মান কত? দেখো ত্রিকোণমিতির এই চ্যাপ্টারটা কিন্তু আমি অলরেডি ফুল আপলোড করে দিয়েছি 6টি পার্টে। তাহলে a tan আলফা সমান যদি b হয়, tan আলফা সমান b/a। এবার দেখো সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এটা যদি আলফা হয়, এটা আমাদের লম্ব, তাই না? এটা আমাদের ভূমি, আর এটা আমাদের অতি। ওকে, তাহলে tan মানে কি? লম্ব বাই ভূমি। আমাকে চেয়েছে cos, cos মানে কি? ভূমি বাই অতি। তাহলে এখানে tan দিয়ে দিচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ কি করে পাবো? পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এইটা। এবার তোমাকে চেয়েছে কি cos আলফা, cos আলফা মানে কি? ভূমি বাই অতি, মানে a/√,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর এটা দেখো ডিতে আছে, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এই চ্যাপ্টারের ভিডিওটা তোমরা দেখো, চ্যাপ্টার 62 মনে হয়, না 42, যে কোনো একটা হবে। আশা করি এখান থেকে তুমি 42, চ্যাপ্টার 42-এ এই ধরনের অঙ্কগুলো পেয়ে যাবে। তুমি প্লেলিস্টে যাও, ওখান থেকে তুমি এই ধরনের সমস্ত অঙ্কগুলো করে নিতে পারো। 9, 3, 2, 4, 8, x 6 সংখ্যাটি 11 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে x এর মান কত? 11 দ্বারা বিভাজ্যর একটা রুল কি আছে বলতো? যুগ্ম সংখ্যাগুলোর যোগফল অযুগ্ম সংখ্যাগুলোর যোগফলের যদি বিয়োগফল 11 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটা 11 দ্বারা ভাগ করা যাবে। দেখো এখানে অড সংখ্যাগুলো অর্থাৎ অযুগ্ম সংখ্যাগুলোর যোগফল বার করো। 9, 2, 11, 8, 19, 6, 25। ওকে, আর যুগ্ম সংখ্যাগুলো 4, 3, 7, 7 প্লাস এক্স। এদের বিয়োগফলটা যদি 11 দ্বারা ভাগ করা যায় তাহলেই তোমার হয়ে যাবে পুরো সংখ্যাটা 11 দ্বারা ভাগ। তাহলে এক্স এর মান কত বসালে এইখানটার বিয়োগফল তোমার 11 দ্বারা ভাগ করা যাবে? তাহলে এখানে 11 হতে হবে প্রথম কথা, মানে এইটা যদি আমি এক্স এর মান যদি আমি 18 নিয়ে নিই তাহলে 18 সাথে 25, 25 মাইনাস 25 শূন্য হলে 11 দ্বারা ভাগ করা যাবে। 18 2 ডিজিট আসছে বলে দেখো এখন 1 ডিজিট অ্যান্সার আসে, তাহলে 18 নিয়ে চলবে না। ঠিক আছে, এবার দেখো এখানে যদি আমি 6 নিই, 6 নয় 11 তো 7 নিই, তাহলে কিন্তু 7 7 14, 25 মাইনাস 14 11 হয়ে যাচ্ছে, তার মানে 11 দ্বারা ভাগ করে যাবে। তার মানে এক্স এর মান আমি যদি 7 নিই এবং সব 1 ডিজিটে আছে এবং বিতে আছে তাহলে তোমার এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এখানে এক্স এর মান হয়ে যাবে তোমার 7। 2 ডিজিটের নেই, তাহলে 2 ডিজিটটা বাদ দিয়ে আমি 1 ডিজিটে চলে এলাম। ঠিক আছে, চলো নেক্সট। 1200 টাকার উপর দুটি ভিন্ন উৎস থেকে পুনরুদ্ধার করা 3 বছরের সরল সুদের মধ্যে পার্থক্য হলো 10 টাকা 80 পয়সা। তাদের সুদের হারের মধ্যে পার্থক্য কত? দেখো দুটি ভিন্ন উৎস আছে, একটা উৎসে ধরে নাও R1%, আর একটা উৎসে ধরে নাও R2%। তাহলে 1200 টাকার 3 বছরে R1%-এর যে সুদটা, আবার অন্য একটা জায়গা থেকে 1200 টাকার 3 বছরে R2%-এর যে সুদটা, পার্সেন্ট মানে তো 1/100 করে দিলাম, সেটার ডিফারেন্সটা পড়ে দিচ্ছে তোমার 10 টাকা 80 পয়সা। তাহলে দেখো এখান থেকে দুটো শূন্য দুটারই কেটে যাচ্ছে, ঠিক না? 3 বারে 36, 3 বারে 36 কমন নিয়ে নিচ্ছি, 36 R1 মাইনাস R2, তাহলে ওইদিকে আছে 10.8, তাহলে R1 মাইনাস R2 এই 36কে এখানে ভাগ করে দাও, তাহলে 10.8 ডিভাইডেড বাই 36, তার মানে 0.3, তাহলে 0.3% হারে তাদের পার্থক্য, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। একদল ছেলের মধ্যে 1200টি আপেল বিতরণ করা হলো। প্রতিটি ছেলে দলে থাকা ছেলের সংখ্যার 3 গুণ সংখ্যক আপেল পায়। দলের ছেলেদের সংখ্যা কত? দলের ছেলেদের সংখ্যা যদি x হয় তাহলে এক একটি ছেলে কত করে আপেল পাবে? 3x করে। তাহলে x টি ছেলে কতগুলি আপেল পাবে? x × 3x, সেটাই সমান তোমার বলে দিচ্ছে 1200। তার মানে এখান থেকে 3x² সমান 1200, 3 দিয়ে যদি ভাগ করে দাও x² সমান 400। এবারে x² বর্গমূল x, 400 বর্গমূল 20, তার মানে 20টি মাত্র দলে ছেলে আছে। বেশ, হয়ে গেল। 36, 72 এবং 144 সংখ্যাগুলির লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করো। দেখো 36টা 72-এর মধ্যে ঢুকে আছে আর 72টা 144-এর মধ্যে ঢুকে আছে, তার মানে 144 এগুলো লসাগু, এটা মুখে মুখে হয়ে যাবে, তাই না? কারণ 72-এর একটি গুণনীয়ক হচ্ছে 36 আর 144-এর গুণনীয়ক হচ্ছে 36, 72, তার মানে ঢুকে আছে। তার মানে 2 যদি 4-কে ভাগ করে, 4 যদি 8-কে ভাগ করে, তাহলে এই তিনটে সংখ্যার লসাগু হয়ে যাবে 8 আর গসাগু হয়ে যাবে 2। এই তো ব্যাপার, ঠিক আছে? চলো, আলোক ও অনিলের বর্তমান বয়সের অনুপাত 3:4। যদি আলোকের এখন থেকে 20 বছর পর বয়স যদি 62 বছর হয় তবে অনিলের বর্তমান বয়স কত? দেখো অনিল আর আলোক আর অনিলের বর্তমান বয়সের অনুপাত দিচ্ছে 3:4। এখন বলছে কি যদি আলোকের এখন থেকে 20 বছর পর, এটা তো বর্তমান, এখন থেকে 20 বছর পর বয়স হচ্ছে 62, তাহলে 20 বছর যদি পিছিয়ে যায় তাহলে বর্তমান হয়ে গেল, তাহলে 62 থেকে 20 বছর পিছিয়ে যাবো, কারণ 42। তাহলে আলোকের যেটা অলোকের যেটা 3 সেটা আমাদের দেওয়া আছে 42। কিভাবে পেলাম? দেখো 14 গুণ করে পেয়েছি। তুমি অনিলের বর্তমান বয়স পেতে গেলে 14 দিয়ে গুণ করে দাও, 4 14 56, অর্থাৎ তোমার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট।
যদি এ বি সি ডি এমন চারটি সংখ্যা হয় যেখানে এ এবং বি এর লসাগু বি, বি এবং সি এর লসাগু সি, সি এবং ডি এর লসাগু ডি, তাহলে এ বি সি ডি এর লসাগু কত? দেখো একটু আগেই আমরা এই অঙ্কটা বললাম, 36-এর 72-এর ভিতরে 36, মানে 36 আর 72 লসাগু 72, 72 আর 144 লসাগু 144। তার মানে ঠিক এভাবেই এই অঙ্কটাকে করব। কি বলেছে বলতো? চারটা সংখ্যা এ বি সি ডি, এ আর বি এর লসাগু বি, তার মানে এটা কাটিয়ে দাও। বি আর সি এর লসাগু সি, তার মানে বিটা কাটিয়ে দাও। সি আর ডি এর লসাগু ডি, মানে সিটা কাটিয়ে দাও। তাহলে চারটা সংখ্যার লসাগু হয়ে গেল ডি, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ না? এগুলো তুমি জেনে রাখলে এগুলো মুখে মুখে করতে পারবে। দেখো স্টারের জন্য কোন ন্যূনতম মানটি নির্ধারণ করা উচিত যাতে এই সংখ্যাটি সম্পূর্ণভাবে 9 দ্বারা বিভাজ্য হবে? 2 3 4 6 স্টার 4 5। 9 দ্বারা বিভাজ্য রুলটা কি ছিল? যে সংখ্যাগুলোর ডিজিটগুলোর যোগ করলে যদি 9 দ্বারা ভাগ করে যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ করে যাবে। হয় তুমি টোটাল সংখ্যাটা যোগ করে 9 দিয়ে ভাগ করে দেখো কত, টোটাল সংখ্যাটা যোগ করে দেখো 9 দিয়ে ভাগ হতে আর কত লাগবে, সেটাই হবে স্টার। আর না হলে যেখানে যেখানে 9 হচ্ছে কাটিয়ে দাও। দেখো 5 4 9 কেটে দিলাম, 6 4 9 কাটিয়ে দিলাম, 4 2 6 আর স্টারের সঙ্গে যোগ। তার মানে 6 এর সঙ্গে আর কত যোগ করলে, মিনিমাম কত যোগ করলে 9 দিয়ে ভাগ করে যাবে? দেখো স্টার 3 দিয়ে করলেই আবার হয়ে যাবে। তার মানে স্টারের মান 3 হয়ে গেল, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। ঠিক না? যদি x প্লাস 1/x মান 4 হয় তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। এটা তো তোমরা জানো, x প্লাস 1/x সমান যদি n হয় তার মানে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান হয় n স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে n এর মান 4, তাহলে 4 স্কোয়ার মানে 16 মাইনাস 2 মানে 14, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর না হলে তুমি যদি সবকিছু ভুলে যাও তাহলে তোমার জন্য এই সূত্রটি যদি আছে, যদি মনে রাখতে পারো তাহলে তুমি খুব ইজিলি করে নিতে পারবে। 2 × x গুণিত 1/x, এটাই তো ছিল 4 স্কোয়ার মানে 16, এটাই 2, এটাই আমি করেছি কারণ x এ কেটে যাবে। তাহলে এটা যদি n হয় তাহলে n স্কোয়ার মাইনাস 2, এই। ঠিক আছে? এত লিখতে হবে না তাহলে পরীক্ষার খাতায়। চলো, একজন ব্যক্তি তার মূলধনের 2/3 ভাগ 6% হারে বিনিয়োগ করে, 1/5 অংশ 10% হারে বিনিয়োগ করে এবং বাকিটি 15% হারে বিনিয়োগ করে। যদি তার বার্ষিক আয় রুপিস 600 হয় তাহলে তার মূলধন কত? ধরে নাও তার মূলধন 1, তার 2/3 ভাগ 6% হারে, রাইট? তারপরে কি বলেছে? তারপরে 1/5 10% হারে, ওকে। এবার বাকিটা কত? 2/3 নিয়ে নিচ্ছি আর 1/5 নিয়ে নিয়েছি। তার মানে দেখো 15 10 3 13 15, 13 15 নেওয়া হয়ে গেছে 1 থেকে। তার মানে আর বাকি কত আছে? 2/15। তাহলে যেটা 2/15 সেটা কত পার্সেন্ট? 15% হারে। ব্যাস, তাহলে টোটাল কত হচ্ছে দেখো, 3 দুগুণে 6 4%, ঠিক না? 5 দুগুণে 10 2%, আর 15 15 মানে 2%। টোটাল দেখো 8% আমার আয় হয়েছে। এগুলো তো আয়, সেই আয়টাই বলে দিয়েছে 600। তাহলে 8% যদি 600 হয় তাহলে আমার মূলধন মানে 1 মানে 100 পেতে হবে। তাহলে 8-এর সঙ্গে 12.5 গুণ করলে তুমি 100 পাচ্ছ। এখানেও তুমি 12.5 গুণ করে দাও, তাহলে কত পাবে দেখো? 6 12 72, আর এক হচ্ছে 5 36 75,000 টাকা, 7,500 টাকা। দুটো শূন্য কেটে যাবে, একটা শূন্য কেটে যাবে, 7,500 টাকা, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে। চলো, আজকে এই পর্যন্ত ছিল। তোমরা যারা শেষ পর্যন্ত আমার সঙ্গে এলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর কতগুলো পারলে কমেন্টে জানাও, আর কি ধরনের অঙ্কগুলো, কি ট্রিক্স এলে, অর্থাৎ কেমন লাগলো সোজা কথায় জানাও। সবকিছু মিলিয়ে যদি ভালো লেগেছে, ভালো হয়েছে, তাহলে একটা লাইক করো, আর কমেন্টও করছি। সব থেকে বড় কথা, বন্ধুদের মধ্যে শেয়ার করো। সবাই মিলে এখানে বসে একটা প্র্যাকটিস মনোভাব করো। তোমাদের পারফরমেন্স দেখে আমি লাইভ ক্লাস আসবো। ঠিক আছে? চলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।